নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে একটা অন্তর্বর্তী আদেশ জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচি তাঁর বেঞ্চ, সেই বেঞ্চ রায় দিল আজকে। অন্তর্বর্তী আদেশ, রায় বলা যাবে না, অন্তর্বর্তী আদেশ দিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে সমস্ত যাদের 65 লক্ষ নাম বাদ গেছে তাদের নামগুলো তুলতে হবে এবং সমস্ত বুথ অফিসগুলোতে বা পঞ্চায়েত অফিসে, বিএলআরও অফিসে, বিডিও অফিসে তার সামনে সমস্ত তালিকাগুলোকে ঝোলাতে হবে। আর পাশাপাশি কী কারণে তাদের নাম বাদ গেছেন, মারা গেছেন, কী কী কারণে, সেটাও তার পাশে উল্লেখ করতে হবে এবং একই সঙ্গে মিডিয়ায়, সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে। এটা অন্তর্বর্তী আদেশ এবং অন্তর্বর্তী আদেশ যে এই সঙ্গে আধার কার্ডটাকেও এই নাম বাদ দেওয়া বা নাম তোলার ক্ষেত্রে কাজে লাগাতে হবে। অর্থাৎ আধার কার্ডটাকে যে তালিকার বাইরে করা হয়েছিল, যে আধার কার্ড বিভিন্নভাবে, আধার কার্ড তো সিটিজেনশিপের নয়, সেটাকে আপাতত কাজে লাগাতে হবে। এটা অন্তর্বর্তী আদেশ, এটা ফাইনাল আদেশ নয়। এটাতে লাভ কার হলো, ক্ষতি কার হলো, আমি খুব সংক্ষেপে একটা প্রতিবেদন পেশ করার জন্য আজকে বাংলার মনে এলাম। এ রাজ্যের তৃণমূল কংগ্রেস সেটাতে উচ্ছ্বাস প্রকাশ করছে। স্বাভাবিকভাবে বিজেপির তরফ থেকে সেভাবে কোনো রিয়াকশান পাওয়া যায়নি। শ্রমিক ভট্টাচার্যের রিয়াকশান পাওয়া গেছে। সিপিএমের অবস্থান তো এই পশ্চিমবঙ্গে পরিষ্কারই ছিল যে সিপিএম বারবারই একটা জিনিস চাইছে যে আধার কার্ডটাও ট্রিটমেন্টের মধ্যে হোক, আর স্পেশাল ইনভেস্টিগেটিভ রিভিশন যেন এখন না হয়। সিপিএম এবং তৃণমূলের অবস্থান কিন্তু প্রায় কাছাকাছি একই দিকে ছিল। ইন্ডিজোট, রাহুল গান্ধী তারা এবং তাদের সঙ্গে ইন্ডিজোটে যারা অন্যান্য শরিক সবাই এক হয়ে দিল্লিতে লড়ছিলেন, অখিলেশ প্রসাদ যাদব থেকে তেজস্বী যাদব সবাই। এবার প্রশ্নটা হলো, এই অন্তর্বর্তী আদেশের লাভ কার হলো, ক্ষতি কার হলো? আমি যতটুকু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার যেটা মনে হয়েছে, আমি সেই অবজারভেশনটা আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে পেশ করব। প্রথম কথা হচ্ছে, আধার কার্ডটা বিবেচনার মধ্যে আসাতে বিরোধীরা একটু অক্সিজেন পেল। এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস অক্সিজেন পেল। তখন এই পশ্চিমবঙ্গে আধার কার্ডটা বিবেচনার মধ্যে থাকলে কিছু জালিয়াত ভোটারকে বাঁচানোর একটা স্কোপ তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে। কিন্তু প্রশ্নটা হলো, এই অন্তর্বর্তী আদেশের একটা খুব ইম্পর্টেন্ট দিক যেটা নিয়ে সেভাবে কোনো আলোচনা হচ্ছে না, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আলটিমেটলি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা কিন্তু বলবৎ থাকলো, এটা কিন্তু চালু থাকলো। সুপ্রিম কোর্টের যে বেঞ্চ, জাস্টিস সূর্যকান্ত, জাস্টিস জয়মাল্য বাগচি, তাঁর অবজারভেশনের মধ্যে যে কথাটা প্রস্ফুটিত হয়েছে, কোনো রাজনৈতিক দলের ওপর যেন মানুষের ভাগ্য নির্ধারণ না করে। অর্থাৎ এই যে 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে, কোনো রাজনৈতিক দল চাইলো বলে বাদ গেছে, এই ইন্টারপ্রিটেশনটা যেন এস্টাবলিশ না হয়। অর্থাৎ তথ্য প্রমাণ দিয়ে নির্বাচন কমিশন যা করছে করুক, তার অধিকার আছে। গতকালই আপনাদের বলেছিলাম আপনারা যে জাতীয় নির্বাচন কমিশনের হাতে এই নিবিড় পর্যবেক্ষণ, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই ক্ষমতাটা সংবিধান দিয়ে রেখেছে, এটা কারুর ব্যক্তিগত ক্ষমতা নেই। ফলত এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষমতাটা যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের হাতে 1950 সালে সংবিধান দিয়ে রেখেছেন আর্টিকেল 324 ধারা অনুযায়ী, ফলত সেটাকে অস্বীকার করতে সুপ্রিম কোর্টও পারেনি। এখন প্রশ্নটা হচ্ছে, বিহারের নির্বাচন দোরগোড়ায়, বিহারের নির্বাচনে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা কি কাজে লাগবে কি লাগবে না, এটা নিয়ে একটা বিতর্ক চলছে। এটা নিয়ে বিরোধী দল চেষ্টা করছে যাতে মৃত ভোটাররা থাকেন। বিরোধী দল চেষ্টা করছেন যাতে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন ক্ষেত্রে যারা পরিযায়ী শ্রমিক গেছেন 10 বছর, 12 বছর, 15 বছর, 6 বছরের ওপরও যারা রয়েছেন, তাদের নামটা যেন এই ভোটার লিস্টে থেকে যায়। ফলে তো সেই ভোটার লিস্টে ভোটটা দেওয়ানোর, অন্য লোককে দিয়ে ভোটটা দেওয়ানোর একটা চেষ্টা করা যেতে পারে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আজকে আপনাদের কাছে এই প্রতিবেদনটা পেশ করছি এই কারণে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, নিবিড় পর্যবেক্ষণ যে ভোটার তালিকা, সেটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের এই অধিকারটাকে কিন্তু কাড়লো না। এটা ভালো করে মনে রাখতে হবে যে এটাকে বলবৎ রাখলো, কিন্তু উইথ সার্টেন কন্ডিশনস, যার মধ্যে মঙ্গলবারের মধ্যে সমস্ত তালিকাটা ওয়েবসাইটে আপলোড করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে, জাতীয় নির্বাচন কমিশন কি সেটা পারবে, সেটা সময় বলবে। কিন্তু আমার নিজের ধারণা অসুবিধে কিছু নেই, তার কারণ এখন তো ডিজিটাল সিস্টেমে জাতীয় নির্বাচন কমিশনের কাছে সমস্ত তথ্য আছে। ফলত সেই ডিজিটাল সিস্টেমটা শুধু ওয়েবসাইটে আপলোড করতে হবে। যেটা অতিরিক্ত ব্যাপার সেটা হচ্ছে, পাশে যাদের নাম বাদ গেল, মারা গেছেন কিংবা আউট অফ স্টেশন কিংবা দু জায়গায় নাম আছে, এই রেফারেন্সের কারণগুলো সেখানে উল্লেখ করতে হবে। একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার আছে যে সেটা মিডিয়াতে বার করতে হবে, সংবাদপত্রে এই নামগুলোকে বার করতে হবে। 65 লক্ষ নাম সংবাদপত্রে কীভাবে বেরোবে আমি জানি না, কিন্তু এটা একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে। আপাত দৃষ্টিতে এই সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়তে তৃণমূলের একটু উল্লসিত হওয়ার কারণ যে আধার কার্ডটা দিয়েও কিছু ভোটারকে বাঁচানোর চেষ্টা করবে, মৃত ভোটারদের কিংবা রোহিঙ্গা ভোটারদের কিংবা অনুপ্রবেশকারী ভোটারদের বাঁচানোর চেষ্টা করাবে। কিন্তু প্রশ্নটা হলো
যে 2002 সালে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল তার ভিত্তিতে 2004-এর যে ভোটার তালিকা হয়েছিল সেই ভোটার তালিকায় কিন্তু সেই ভোটার তালিকাটাকে প্রামাণ্য বেস হিসেবে সুপ্রিম কোর্টও স্বীকার করে নিয়েছে। সুপ্রিম কোর্ট সেটাকে উড়িয়ে দেয়নি, অস্বীকার করেনি। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো যে 2004 সালে যদি আপনার পরিবারের কারুর নাম থাকে, হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকে, তাহলে পরবর্তীকালে আপনি যদি তার পরবর্তী প্রজন্ম হন, সেখানে দাঁড়িয়ে আপনার বাবার নাম আছেন, বাবা হয়তো প্রয়াত হয়েছেন, তাহলে আমি যতটুকু মধ্যখানে একটা রিপোর্ট আজকে দেখলাম যে আপনার সেখানে আর নতুন করে কোনো ডকুমেন্ট প্রডিউস করতে হবে না। এবার প্রশ্নটা হচ্ছে, যদি ডকুমেন্ট প্রোডাকশনের যেখানে ব্যাপার থাকে সেইখানে দাঁড়িয়ে যে 11টা প্রামাণ্য নথি, পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট, স্কুলের মাধ্যমিকের কার্ড, পেনশনের বই বা ব্যাংকের বই, এই জাতীয় যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টের সঙ্গে আধার কার্ডটাও ট্রিটমেন্টের আওতায় এলো। পরিষ্কার হলো ব্যাপারটা? অর্থাৎ এই 11টা ডকুমেন্টের পাশাপাশি আধার কার্ডটাকেও বিবেচনার মধ্যে রাখার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিল। এর মানে এইটা নয় কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বন্ধ হয়ে গেল। এর মানে এটা নয় কিন্তু 2002 সালে আপনার পূর্বপুরুষের ভোটার লিস্টের নামের যে বেস পয়েন্টটা জাতীয় নির্বাচন কমিশন ধরে রাখছে সেটা কিন্তু উড়িয়ে দিল না সুপ্রিম কোর্ট। সেটা কিন্তু নথি হিসেবেই রাখলো যে সেটার ভিত্তিতেই আপনার নামটা থাকবে, কিন্তু যদি না থাকে তাহলে যে ডকুমেন্টগুলো দিতে হবে সেই ডকুমেন্টের মধ্যে অন্যান্য 11টা ডকুমেন্টের পাশে আধার কার্ডটাকেও সংযুক্ত রাখতে বলল। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা খরচা করে প্রচুর আইনজীবী অ্যাপয়েন্ট করা হয়েছে পশ্চিমবঙ্গে, যাতে না হয়। পশ্চিমবঙ্গের ব্যাপারটা পরে শুনবেন বলে বিচারপতিরা বলেছেন যে এখনই শোনার কোনো দরকার নেই, এটা পরে আমরা শুনব। সেখানে অভিষেক মনু সিংভি, গোপাল শঙ্কর নারায়ণ, তারপরে আরও আইনজীবীরা আছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা প্লিট করেছিলেন। তো এবার পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে দাঁড়িয়ে বিহারের ক্ষেত্রে যে রায়টা মহামান্য বিচারপতিরা দিলেন সেটা পশ্চিমবঙ্গকে কতটা রিলিফ দেবে। আমার নিজের ধারণা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে জালিয়াতি করে যারা নাম তুলেছে তাদের কিছু অংশকে একটা রিলিফ দেবে। কিন্তু 2002 সালে যদি নাম না থাকে, তারপর আপনাকে ডকুমেন্ট প্রডিউস করতে হলে আপনার আধার কার্ড থাকলেই কি নামটা উঠে যাবে? আধার কার্ড হলেই কি ভ্যালিড থাকবে? এখানে অনেকগুলো কিন্তু আছে, তার ভেরিফিকেশান তাদের ক্লাসিফিকেশানগুলো আমি পরবর্তীকালে আপনাদের বলবো। কিন্তু আপাতত এই 11টা ডকুমেন্টের পাশে এটা 12তম ডকুমেন্ট হিসেবে আধার কার্ডটাকে সুপ্রিম কোর্ট স্বীকার করলো। তাদের তৃণমূল কংগ্রেস একটু রিলিফ মনে করছে, কিন্তু মৃত ভোটাররা বাঁচলেন না। কিন্তু মৃত ভোটাররা যেমন মারা গেছেন, কিন্তু মৃত ভোটাররা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভোট ব্যাংক, অর্থাৎ স্বর্গ থেকে এসে বা মর্ত থেকে এসে বা স্বর্গ থেকে এসে বা পাতাল থেকে এসে তারা ভোটটা দিয়ে যায়। সেই জায়গাটাকে কিন্তু বাঁচার জায়গা থাকলো না। ভালো করে ভাবুন, পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে কত মৃত ভোটার বেরোবেন জানি না, বিহারের সংখ্যাটা 22 লক্ষ। ডুপ্লিকেট ভোটারদের ক্ষেত্রেও আধার কার্ড কাজ দেবে না, কারণ ডুপ্লিকেটটা এখন ডিজিটাল সিস্টেমে নাম্বার ফেললেই আরেক জায়গায় নাম আছে কিনা সেটা বোঝা যায়। বলতো ওই 7 লাখ বিহারে, ওই 22 আর 7 29 লাখ বাঁচবেন না। যে 35 লক্ষ মানুষের নাম বাদ গেছে বিহারে, সেই 35 লক্ষর মধ্যে এই আধার কার্ডটা অ্যাডিশনাল সংযোজন হয়। কিছু মানুষের রিলিফ পেতে পারেন যারা বিহারের বাইরে চলে গেছেন দীর্ঘদিন ধরে, আধার কার্ডটা দিয়ে নামটাকে একটু রাখার চেষ্টা করবেন। এইটুকুই প্লাস পয়েন্ট বিরোধীদের পক্ষে। কিন্তু আমি আবারও বলছি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা কিন্তু বিহারে এখনও বলবৎ আছে, অর্থাৎ বিহার নির্বাচনটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ভিত্তিতে হবে। আর পশ্চিমবঙ্গের নির্বাচন, যেহেতু বিহারের নির্বাচন এই বছরের শেষে, আর পশ্চিমবঙ্গের নির্বাচন যেহেতু এখনও 8-9 মাস বাকি আছে, আমার নিজের ধারণা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে। তৃণমূল একটু সামান্য বাড়তি অক্সিজেন পেল, শুধু আধার কার্ডটা ওই 11টা ডকুমেন্টের সঙ্গে 12তম ডকুমেন্ট হিসেবে অন্তর্বর্তী আদেশে মহামান্য বিচারপতি সূর্যকান্ত, মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি যেহেতু এটাকে অ্যাডিশন করলেন, এর বাইরে কিন্তু লাভ ক্ষতির হিসেব নেই। রাহুল গান্ধীর পক্ষেও অক্সিজেন কিছু হলো না। আমি বলছি বিরোধীদের পক্ষে আলাদা অক্সিজেন কিছু হলো না, শুধু আধার কার্ডটা বিবেচনার মধ্যে রাখার এইটুকু অংশ ছাড়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলবে। এখন অগ্নি পরীক্ষা জাতীয় নির্বাচন কমিশনের মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে আপলোড করা এবং কমপ্লায়েন্স রিপোর্টটা সুপ্রিম কোর্টকে দেওয়া যে আমরা এটা মেনে নিচ্ছি, মানছি, সেইটুকু। এবং আমার নিজের ধারণা জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে সেটা তৈরিয়েছে। মঙ্গলবার কেন, সোমবারই হয়তো জাতীয় নির্বাচন কমিশন ওটা আপলোড করে দেবেন এবং সুপ্রিম কোর্টকে বলে দেবেন যে আমরা ওটা আপলোড করে দিয়েছি। প্রকাশ্যে আনতে তো কোনো অসুবিধে নেই, কেন জাতীয় নির্বাচন কমিশন 12টা স্বীকৃত বিহারের রাজনৈতিক দলকে যে 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে তার টোটাল তালিকা দিয়ে দিয়েছে। ফলে ওটা সারফেসে আছে, এটা সমস্ত রাজনৈতিক দলগুলোর হাতে সেই তথ্য আছে।
সেইটাকে শুধু বাড়তি সংযোজন হলো ওয়েবসাইটে আপলোড করা এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া। আমার নিজের ধারণা এটা জাতীয় নির্বাচন কমিশন করে নেবে। লাভের লাভ প্র্যাকটিক্যালি জাতীয় নির্বাচন কমিশনের হাতেই থাকলো, শুধু আধার কার্ডেরটাকে বিবেচনার মধ্যে আনার এই ব্যতিক্রমী জায়গাটা। কিন্তু মনে রাখবেন, আধার কার্ডের পিছনে বড় করে লেখা আছে ইট ইজ নট আ প্রুফ অফ সিটিজেনশিপ। ভোটার তালিকায় নাম রাখার জন্য আধার কার্ডটাকে বিবেচনার জন্য রাখলেন, কিন্তু নাগরিকত্বর ক্ষেত্রে কিন্তু আধার কার্ড বিবেচনার মধ্যে নেই। সেটা কিন্তু জাতীয়ভাবে আধার কার্ড কর্তৃপক্ষ প্রথমেই, যে সরকার যখন আধার এনেছিল তখনই সেটা ডিক্লেয়ার করে আধার কার্ডের পিছনে লেখা ছিল। ফলত সেই জায়গাটা কিন্তু যারা অনুপ্রবেশকারী তাদের কোনো রিলিফ হলো না। এবার প্রশ্ন হলো তারা ভোটার লিস্টে থাকতে পারবে কি পারবে না, সেটা আরও কতগুলো জিনিস ক্ল্যারিফিকেশন পেলে আমরা আপনাদের কাছে সেগুলো নিয়ে আসবো। কিন্তু আপাতত অ্যাডভান্টেজ নির্বাচন কমিশন এক্সেপ্ট আধার কার্ডের পার্টটা ছাড়া, এটাই হচ্ছে কনক্লুশন।